হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স পড়তে সকলকে আবার স্বাগত। শুরু করতে চলেছি আজকের ভিডিও। আমি রাজকুমার দেব। আজকে আমি ক্লাস 11-এর কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো এর আগে গত ভিডিও জুড়ে আমি 11-এর ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি, যেখানে এককের পদ্ধতি, এককের বিভিন্ন প্রয়োজনীয়তা এবং মাত্রা সম্পর্কে আলোচনা করেছি, এবং তারপর ত্রুটি বিশ্লেষণ বা এরর অ্যানালিসিস সম্পর্কে আলোচনা করেছি। এবং তার সাথে সাথে কিছু ভিডিওতে আমি অঙ্ক দেখিয়েছি যে এখানে কোন কোন অঙ্ক আমাদের প্রয়োজন, বা গত পরীক্ষাগুলোতে নিট পরীক্ষায় গত 15 বছর বা 30 বছরে কী কী অঙ্ক এই চ্যাপ্টার থেকে এসছে। তো তোমরা যারা সেগুলো দেখোনি তারা দেখে নিও। তো শুরু করি আজকের টপিক। আজকে আমরা যেটা পড়বো সেটা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের একটা পার্ট। আমাদের সিলেবাসে দেখবো তোমাদের বইয়ে থার্ড চ্যাপ্টার হিসাবে আছে, কিন্তু আমি মনে করি এটা ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার হওয়া উচিত, কারণ যেহেতু এটা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের পার্ট হিসেবে আমরা ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড হিসেবে পাবো। অর্থাৎ এই চ্যাপ্টারটা ফিজিক্সের প্রত্যেকটা টপিকের সঙ্গে রিলেটেড, 11 বলো বা 12 বলো, সব জায়গাতে এটা কাজে লাগবে। চ্যাপ্টারটা কি? চ্যাপ্টারটা হলো ভেক্টর অ্যালজেব্রা। অ্যাকচুয়ালি ভেক্টর অ্যালজেব্রার মধ্যে থেকে অ্যালজেব্রাটা আমরা ইউজ করি না, ভেক্টর হিসাবে ইউজ করে থাকি, বাট অ্যাকচুয়ালি ওটা ভেক্টর অ্যালজেব্রা। কারণ এটা ম্যাথ বা ফিজিক্সের একটা কম্বাইন চ্যাপ্টার। ভেক্টর যতখানি ম্যাথের কাজে লাগবে ততখানি ফিজিক্সের কাজে লাগবে। সেজন্য তোমরা 11-এ যখন এখানটায় ভেক্টর পড়ছো, ঠিক সেরকমই ক্লাস 12-এ উঠে ভেক্টর আবার পড়তে হবে ম্যাথের সিলেবাসে। এছাড়াও তোমরা ভেক্টর কতটা ইম্পর্টেন্স সেটা বলি আগে। কলেজে যখন উঠবে, তোমার মেডিকেল লাইন বাদ দাও, মেডিকেল বা বায়োলজির যে কোনো লাইন বাদ দাও, ফিজিক্স যখনই পড়বে যে কোনো জায়গাতে, ফিজিক্স অনার্স বলো বা পাস কোর্সে ফিজিক্স বলো বা ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে ফিজিক্স পড়ো, সেখানে কিন্তু তোমাকে আবার ভেক্টর পড়তে হবে। 11-12-এ তোমরা যেখানটায় ভেক্টর পড়ে শেষ করবে, ঠিক তার পরবর্তী জিনিস থেকে ভেক্টর তোমাদের ওখানটায় পড়া শুরু হবে। তাহলে কি আছে এমন এই চ্যাপ্টার যে এটাকে এত গুরুত্ব দেওয়া হয় আমাদের সিলেবাসে? তো সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়, যে ভেক্টর আসলে কি, বা ভেক্টর নিয়ে আমরা ভেক্টরকে আমরা কী করে ডিল করব। সবচেয়ে সমস্যা দেখা যায় স্টুডেন্টদের মধ্যে যে ভেক্টর চ্যাপ্টারটাকে তারা ঠিকঠাক বুঝতে পারে না। ভেক্টর চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছেটা কি সেটা ক্লিয়ার হয় না। হ্যাঁ, ক্লিয়ার না হওয়ার কারণ, ভেক্টর চ্যাপ্টারে যেভাবে আমাদের বইয়ে রিপ্রেজেন্ট করা থাকে সেভাবে ভেক্টরটাকে পড়লে হবে না। ভেক্টরটাকে একটু অন্যভাবে পড়তে হবে। প্রথম আমারও অসুবিধা হতো ভেক্টর পড়তে, প্রথম আমারও ক্লিয়ার হয়নি ভেক্টরটা, কিন্তু যখন ক্লিয়ার হয়েছে তখন বুঝতে পেরেছি ভেক্টরটাকে একটু অন্যরকম করেই পড়তে হয়। তো অন্যরকমটা কীরকম? সেটা হলো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। অর্থাৎ তুমি যদি ভেক্টরকে ভিজুয়ালাইজ করতে না পারো, তুমি যদি ভেক্টরকে ছবির মাধ্যমে প্রকাশ করতে না পারো, তাহলে ভেক্টর চ্যাপ্টার বুঝতে পারবে না। তাহলে মূলত ছবি দিয়ে ভেক্টর চ্যাপ্টারটাকে বোঝাটাই ভেক্টর বোঝার মেন ফান্ডামেন্টাল জায়গা। তুমি যদি ছবি দিয়ে সব বুঝতে পারো, তাহলে দেখবে আর কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে না। তাহলে শুরু করা যায় আজকের টপিক, ভেক্টর অ্যালজেব্রা বা শুধু ভেক্টর রাশি। অ্যালজেব্রাটাকে মিটিয়ে দিলাম, ভেক্টর রাশিটাকে রাখলাম, কারণ ফিজিক্সে অ্যালজেব্রাটা ইউজ হবে না, ভেক্টর রাশি হিসেবে আমরা চ্যাপ্টারটাকে পড়ব। তো কী সেই ভেক্টর রাশি? আমি এর আগে যখন একক নিয়ে আলোচনা করেছিলাম তখন রাশি সম্পর্কে বলেছিলাম। রাশি কি? পরিমাপযোগ্য যে কোনো বিষয়কে আমরা বলি রাশি। অর্থাৎ ভৌত বিজ্ঞানের যে প্রাথমিক ধারণা ক্লাস 9 থেকে তোমরা পেয়েছো, অ্যাকচুয়ালি এখন 6 থেকেই দেওয়া হয়, কিন্তু প্রথাগত হিসেবে ধারণা বলতে গেলে 9 থেকেই সেরকম সলিড একটা ধারণা দেওয়া হচ্ছে যে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান আলাদা করে দিয়ে। তো সেই ভৌতবিজ্ঞানের প্রাথমিক ধারণাতে প্রথমেই তোমাদেরকে রাশি সম্পর্কে শেখানো হয়, পরিমাপের পদ্ধতি এবং রাশি। এবং সেই চ্যাপ্টারে প্রথম তোমাদেরকে কিন্তু ভেক্টর সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়। তো কী সেই ভেক্টর রাশি? আমাদের যে রাশি বলে বিষয়টা আছে, সেই রাশির দুটো রূপ আছে, একটা স্কেলার, একটা ভেক্টর। অর্থাৎ রাশি কয় প্রকার সেটা বলতে গেলে আমরা বলতে পারি রাশি দুই প্রকার, স্কেলার এবং ভেক্টর। তোমরা ভাববে হ্যাঁ এটা তো সবাই জানে, এটাতে আবার নতুন করে বোঝার কী আছে? হ্যাঁ সত্যি, এটা সবাই জানে। যারা ভেক্টর পড়েনি তারাও জানে রাশি দুই প্রকার, যারা ভেক্টর পড়েছে তারাও জানে রাশি দুই প্রকার। তো এখানে কিছু বোঝার নেই তেমন। তো কাকে কি বলে? স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র মান আছে। আমি ডিরেক্ট ডেফিনেশনটা বলছি।
আর ভেক্টর রাশির ক্ষেত্রে মান ও অভিমুখ উভয়েই আছে। এটা হলো স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে মূল পার্থক্য। এখন প্রশ্নটা হলো, স্কেলার প্রকাশ করার জন্য আমরা মান ব্যবহার করি, ভেক্টর প্রকাশ করার জন্য আমরা মান এবং অভিমুখ দুটোই ব্যবহার করি না, করা হয় না। আমরা দেখো ভেক্টর রাশি প্রকাশ করার ক্ষেত্রে সবসময় কিন্তু অভিমুখ ব্যবহার করি না। ধরো একটা বস্তুর উপর বল প্রয়োগ হচ্ছে, আমরা শুধু কত নিউটন বল প্রয়োগ হচ্ছে সেটা বলেই ছেড়ে দিই মাঝে মধ্যে, তো সেখানটায় কিন্তু আমরা ভেক্টর রাশিকে অভিমুখ দিয়ে প্রকাশ করছি না। তো বলাটা ভুল হয়, সেখানটায় বলা উচিত একটা বস্তুর উপর যে বল প্রয়োগ হচ্ছে তার মান সামথিং 8 নিউটন হোক বা 10 নিউটন হোক। যাই হোক, সেসব কথায় পরে আসছি। আগে বলি অভিমুখের প্রয়োজনীয়তা কোথায়, বা ভেক্টর প্রকাশ করার জন্য দিকটা কেন মাস্ট, কিন্তু স্কেলার প্রকাশ করার জন্য দিকটা মাস্ট নয় কেন। প্রথমে এক্সাম্পল দিই। স্কেলার রাশির এক্সাম্পলে ভর আসবে, সময় আসবে, খুব পরিচিত দুটো জিনিস, আর মৌলিক রাশিগুলোর মধ্যে একটা, সেই জন্য আমি ভর আর সময়কে লিখলাম। ভেক্টর রাশির প্রকাশের মধ্যে গতিবেগ আসবে, সরণ আসবে, বল আসবে। মোটামুটি এই তিনটাই তোমাদের জানা, তাই এই তিনটা দিয়ে বলছি। তাহলে প্রথমে স্কেলার রাশির কথা বলি। ধরো তুমি বাজারে কিছু কিনতে গেছো, আমি এক্সাম্পলটা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করে থাকি বাজারে যাওয়ার ব্যাপারে, কারণ এটা খুব কমন এক্সাম্পল, সকলেই রিলেট করতে পারবে। বাজারে যাও বা দোকানে যাও, যে কোনো জায়গায় যাও, কোনো একটা বস্তু যখন তোমরা মেপে নিয়ে আসছো, সেই বস্তুটাকে পরিমাপ করার সময় তোমরা কি দিকের কোনো ব্যবহার করে থাকো? ধরো 1 কেজি চাল মাপতে হবে, তো 1 কেজি চাল পরিমাপ করার সময় আমরা যখন তুলা যন্ত্রে বসাচ্ছি বা ডিজিটাল তুলা যন্ত্রে যখন বসাচ্ছি, সেখানে কি আমরা দিকের কথা উল্লেখ করছি, যে পূর্ব দিকে বা পশ্চিম দিকে বা উত্তর দিকে বা উপর দিকে নিচের দিকে, এরকম কোনো কথা বলে কি বলি না কিন্তু। তার মানে কিন্তু ভর পরিমাপের ক্ষেত্রে দিকের কিন্তু কোনো প্রয়োজন নেই। সিমিলারলি সময় পরিমাপ, হ্যাঁ সময় পরিমাপ, আমরা কিন্তু সময় পরিমাপ করি না, এখানে একটু আমি কারেকশান করে দিই। সময় সম্পর্কে আমি ডিটেলসে অন্য একটা ভিডিওতে বলবো। আমরা সময় অ্যাকচুয়ালি পরিমাপ করি না, আমরা টাইম ইন্টারভ্যালকে পরিমাপ করি। কারণ সময়ের শুরু বিগ ব্যাংয়ের টাইম থেকে, তো সেইখান থেকে তো আমরা টাইম কাউন্ট করি না। আমরা একটা সূর্য ওঠা থেকে শুরু করে পরের দিনে সূর্য ওঠা অবধি একদিন বলেছি, এবং সেই একদিনের মধ্যে বিভিন্ন সময়কে, বিভিন্ন মুহূর্তকে ঘড়ি দিয়ে মেজার করে থাকি, সেভাবে আমরা সময় পরিমাপ করি। তো সেই সময় পরিমাপ করার ক্ষেত্রে আমরা কিন্তু সেখানেও দিকের কোনো কথা উল্লেখ করি না, যে পূর্ব দিকে দাঁড়িয়ে আমাকে ঘড়ি দেখতে হবে না পশ্চিম দিকে দাঁড়িয়ে ঘড়ি দেখতে হবে, দিকটা সেখানে ফ্যাক্টর করে না। কথাগুলো তোমাদের কাছে বোকা বোকা শোনাচ্ছে, কারণ ভর সময় রাশি মাপতে গেলে আবার দিকের দরকার কোথায়? সত্যিই কি দিকের দরকার আছে? স্কেলার রাশি সম্পর্কে ভাবতে গেলে কিন্তু দিকের যে প্রয়োজনীয়তা হতে পারে সেটা কিন্তু তোমার মাথাতেই আসবে না। হ্যাঁ, সত্যি দিকের প্রয়োজনীয়তা হতে পারে। এবার সেই জন্য আমি ভেক্টর উদাহরণটাকে দিই। এবার ভেক্টর উদাহরণটা দিতে গেলে বুঝতে পারবে কীভাবে দিকের সত্যি সত্যি প্রয়োজনীয়তা আছে, এবং দিক ছাড়া যে আমার ইনফরমেশানটা পুরোপুরি ব্যর্থ। তো ধরা যাক একটা সিচুয়েশনটা কেমন, একটা 4 মাথা মোড়, সেই 4 মাথা মোড়ের মাঝখানে একটা বালক দাঁড়িয়ে আছে, বা তোমরাই ধরো তোমরা দাঁড়িয়ে আছো, 4 মাথা মোড়ের মাঝখানে ছেলেটা দাঁড়িয়ে আছে। এবার সেই ছেলেটাকে তুমি বললে যে তোমাকে 1 কিলোমিটার যেতে হবে, বা ধরো তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে আমি বললাম তোমাকে 1 কিলোমিটার যেতে হবে, সেই 1 কিলোমিটার গিয়ে তোমাকে একটা জিনিস নিয়ে আসতে হবে, নিয়ে সেখানে ফিরে আসতে হবে। আবার ভেবে দেখো, তুমি যদি কোন দিকে 1 কিলোমিটার যেতে হবে না বলো, বা আমি যদি তোমাকে কোন দিকে 1 কিলোমিটার যেতে হবে না বলে দিই, তাহলে কি তুমি যেতে পারবে? তোমার কাছে একটাই চান্স, একটাই সিঙ্গেল চান্সে তোমার সেই নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছানোর চান্স 1/4, অর্থাৎ প্রবাবিলিটি দিয়ে ভাবলে 4 ভাগের 1 ভাগ মাত্র।
তো এটা হলো ব্যাপার যে তুমি ঠিকঠাক যদি দিকটা না জানো যে তোমাকে এদিকে যেতে হবে নাকি ওদিকে যেতে হবে নাকি ওদিকে যেতে হবে নাকি এদিকে যেতে হবে, তো এখানে তো চারটা দিক হলো। আমাকে যদি আরও রাস্তা বানিয়ে দিই, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, কোন দিকে যাবে? তো এটা সমস্যা যে আমি যদি কতটা যেতে হবে বলে দিই কিন্তু না বলি কোন দিকে যেতে হবে, তাহলে কিন্তু তোমরা নির্দিষ্ট স্থানে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে না। তাহলে সরণ মানে এটা হলো সরণ, যেহেতু আমি দূরত্ব যাওয়ার কথা বলছি একটা নির্দিষ্ট দিকে, তাই এটাকে সরণ বলছি। তাহলে সরণ কিন্তু একটা ভেক্টর রাশি হয়ে দাঁড়াচ্ছে, কারণ শুধুমাত্র মান 1 কিলোমিটারটা নয়, মানের সাথে সাথে দিকটাও প্রয়োজনীয়, আমাকে কোন দিকে যেতে হবে। তাহলে সরণ পেলাম। এখন তোমরা বলবে হ্যাঁ সরণ তো একটা নর্মাল এক্সাম্পল হতে পারে, একটা স্পেশাল এক্সাম্পল হতে পারে যে কেবলমাত্র সরণ বোঝাতেই দিকটা লাগছে। তাহলে এবার অন্য একটা এক্সাম্পল দিই। ধরো গতিবেগ, একটা ট্রেন 500 কিলোমিটার 500 না তো ধরো 125 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এই ইনফরমেশানটা দিয়ে তুমি কি বলতে পারবে ট্রেনটা মালদা থেকে কলকাতা যাচ্ছে না মালদা থেকে শিলিগুড়ি যাচ্ছে, নাকি মালদা থেকে ফারাক্কা হয়ে দিল্লির দিকে যাচ্ছে? বলা কিন্তু অসম্ভব। তাহলে দেখো এখানটাতেও ট্রেনটা কোন দিকে গেল, উত্তরের দিকে নাকি দক্ষিণের দিকে নাকি মুর্শিদাবাদ হয়ে মানে ফারাক্কা হয়ে সেটা চলে গেল দিল্লির দিকে, তো সেই দিকটা না জানলে তোমার ট্রেনের গতি সম্পর্কে সঠিক আইডিয়াটা করা যাবে না বা সঠিক আইডিয়াটা তোমরা করতে পারবে না। সমুদ্রের মধ্যে জাহাজের গতির ক্ষেত্রে এটা খুব প্রয়োজন পড়ে যে একটা জাহাজ অপর একটি জাহাজ থেকে কোন দিকে যাচ্ছে সেটা জানাটা দরকার, কারণ ঠিকঠাক যদি জাহাজের গতি নির্ধারণ না করা যায় তাহলে জাহাজের মধ্যে ধাক্কা লেগে যেতে পারে, বা তাদের মধ্যে যদি কমিউনিকেশন কখনো স্থাপন হয় সেই কমিউনিকেশনটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে দূরের জন্য। তো এইসব জায়গাতে গতিবেগের ক্ষেত্রেও তাহলে আমরা দেখলাম মানের সাথে সাথে দিকটা কিন্তু মাস্ট হয়ে যাচ্ছে। এবার যদি বলি ফোর্স, আমি 3টা উদাহরণ দিয়েছিলাম, 3টা উদাহরণের কথাই বলি, সমস্ত উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যায়। তো এবার বলের কথা বলি। তাহলে একটা ফুটবল প্লেয়ার, সেই ফুটবল প্লেয়ার ফুটবলে লাথি মেরে বলটাকে পাস করবে। এতক্ষণে নিশ্চয়ই ভেবে নিয়েছো, ভেবে নাও একটু ভালো মতো, বলটাকে যদি সে নির্দিষ্ট দিকে না মারতে পারে তাহলে সে বলটা পাস করতে পারবে না, কারণ সেখানটায় কিন্তু তার অপোজিশন তাকে ঘিরে ধরেছে বলটাকে নেওয়ার জন্য। তাহলে সেই অপোজিশনের মধ্যে থেকে ওখানে একজন প্লেয়ার আছে, ওখানে একজন প্লেয়ার আছে, ওইখানে একজন প্লেয়ার আছে, তোমাকে এদিকে আরেকজন প্লেয়ার এগিয়ে আসছে, তাহলে এ দাঁড়িয়ে আছে গার্ড, এ দাঁড়িয়ে আছে গার্ড, ওদিক থেকে একজন আসছে, আসার আগে তাহলে বেগের ভেক্টরটা তোমাকে জানতে হবে, বেগটা তোমার দিকে আছে, তাহলে ওই ভেক্টরটা তোমার দিকে আসছে, আবার মানে সরণটা এদিকে হচ্ছে, আবার সেই আসার আগে তোমাকে বলটাকে পাস করে এই লাইন বরাবর ওদিকে দিতে হবে। তাহলে তুমি যদি ঠিকঠাক দিকে বলটাকে পাঠাতে না পারো, ঠিকঠাক ভ্যালুর ফোর্স ব্যবহার করতে না পারো, তাহলে কিন্তু বলটা তোমার পাস করা যাবে না বা বলটা ওর কাছে পৌঁছাবে না। তাহলে এই যে ফোর্স অ্যাপ্লাই হলো, তাহলে ফোর্স অ্যাপ্লাই হয়ে আমরা কিন্তু দিক ছাড়া তার ব্যাখ্যা দিতে পারলাম না। আবার ধরো এই পেনটার উপর বল প্রয়োগ করলে পেনটা কোন দিকে যাবে, কথাটার কোনো মানে হয় না, সত্যি কোনো মানে হয় না। কারণ পেনটার উপরে যদি এদিকে বল প্রয়োগ করি পেন ওদিকে যাবে, এদিকে যদি বল প্রয়োগ করি পেন ওদিকে যাবে, এদিকে বল প্রয়োগ করলে পেন ওদিকে যাবে, নিচে থেকে বল প্রয়োগ করলে পেনটা উপরে যাবে। যাই হোক, আর যদি আমি উপর থেকে বল প্রয়োগ করি তাহলে পেনটা নিচে যাবে। এখানে নিচে চলে গেছিলো পেনটা অটোমেটিক্যালি, কারণ পৃথিবী অভিকর্ষ বল দ্বারা পেনটাকে টেনে নিয়েছে। তাহলে দেখো আমরা ভেবেই নিই পৃথিবীর তো টানাই ধর্ম, না, পৃথিবীর টানা ধর্ম না, এটা অভিকর্ষ বল, যেটা মহাকর্ষ বল বা অভিকর্ষ বল যাই বলো না কেন, একটা ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে একটা, সেই ফান্ডামেন্টাল ফোর্স যেহেতু ফোর্স তার মানে তার একটা দিক থাকবে, সেই দিকটা থেকে নিচের দিকে টেনে দিচ্ছে, অর্থাৎ তার কেন্দ্রের দিকে টানছে। তার মানে কি এইসব যে বিষয়গুলো এই রাশিগুলো ব্যাখ্যা করার জন্য কিন্তু দিক থাকাটা অত্যন্ত জরুরি, তা না হলে কিন্তু সঠিক ব্যাখ্যাটা পাওয়া যাবে না।
তাহলে বোঝা গেল স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে মূল পার্থক্য, স্কেলার অ্যান্ড ভেক্টর। তাহলে এবার চলে আসি স্কেলার এবং ভেক্টরকে আমরা আলাদা করব কি করে। নর্মালি যদি আমি রাশি দিয়ে প্রকাশ করতে যাই বা ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে যাই, স্কেলার রাশি যদি এ হয় তাহলে এটা এই থাকবে, একে কিছু বলার দরকার নেই। কিন্তু যদি এটা ভেক্টর হয় মাথায় একটা অ্যারো দিতে হবে। তো সেই মাথায় অ্যারোটা কি প্রকাশ করে? মাথায় অ্যারোটা একটা সিম্বল, আর কিচ্ছু না। এই মাথায় অ্যারোটা কিন্তু কোনো দিককে প্রকাশ করে না। মাথায় অ্যারোটা একটা সিম্বল, যে সিম্বলটা প্রকাশ করছে ওটা স্কেলার রাশির থেকে কিভাবে আলাদা হলো। মানে ওই সিম্বলটা না দিলে ওটা স্কেলার রাশি, ওই সিম্বলটা দিলে ওটা ভেক্টর রাশি। তো ভেক্টর পড়তে চলেছে যখন, তখন ভেক্টরের সেই প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নেওয়া দরকার, যে জিনিসগুলো আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে প্রথমে যেটা দেখালাম সেটা হলো ভেক্টরের প্রকাশকারী চিহ্ন। তাহলে ভেক্টরের প্রকাশকারী চিহ্ন কি? যে কোনো একটা ভেক্টর দিলে তার মাথাকে অ্যারো দিয়ে সেটাকে বোঝাতে হবে যে ওটা ভেক্টর রাশি। ওকে, বোঝা গেল। নেক্সট কি দেখব? নেক্সট খুব ভাইটাল একটা বিষয়, সেটা হলো ভেক্টরের চিত্রায়ন অর্থাৎ পিকচারাইজেশন। ভেক্টরকে কি করে প্রকাশ করব, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ভেক্টরের। ভেক্টরকে কিভাবে আমি খাতায় বা বইয়ে বা একটা যে কোনো জায়গাতে এঁকে বোঝাবো। ধরো এটা একটা সরলরেখা টানলাম, তাহলে সরলরেখার কি থাকে? একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে, ঠিক আছে? তো সেই সরলরেখার নির্দিষ্ট দৈর্ঘ্যটা ভেক্টরের মানকে প্রকাশ করে। তাহলে চিত্রায়নের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট কি পেলাম? সরলরেখার দৈর্ঘ্য প্রকাশ করে ভেক্টরের মানকে। ওকে, আর দিক প্রকাশ করতে হবে। তো দিকটা কি করে আসবে? দিকটা প্রকাশ করার জন্য একটা অ্যারো ইউজ করব। অর্থাৎ হ্যাঁ, এখানে একটা জিনিস ভাইটাল মনে রেখো, অ্যারোটা কিন্তু অলওয়েজ মাথাতে দিতে হবে। মানে কখনো যদি তুমি এরকম করে দিলে সেটা কিন্তু ভেক্টরের প্রকাশ হলো না। যদিও তোমাদের সিলেবাসে এটাকে খুব একটা গুরুত্ব দেবে না, বা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এটাকে খুব একটা গুরুত্ব দেবে না যে এটা ভেক্টরের প্রকাশ নয়, এটা ভেক্টরের প্রকাশ। তবু আমি বলে রাখি তোমাদের জানার সুবিধার জন্য বা জানার জন্য, এটাকে ভেক্টর বলা যাবে না, কিন্তু এটা একটা ভেক্টর। কেন? অবশ্যই কারণ আছে। ফিজিক্সে কারণ ছাড়া না কোনো উত্তর হয় না। যদি ভাবতে না পারো এতক্ষণে, তাহলে আমি বলি, এখানটায় আরেকটা জিনিস বোঝার, সেটা হলো এই যে দুটো বিন্দু আমি ইউজ করেছি সেই দুটো বিন্দু সম্পর্কে। তাহলে এই বিন্দুটাকে বলা হয় আদি বিন্দু এবং এই বিন্দুটাকে বলা হয় অন্তিম বিন্দু। অর্থাৎ এ ভেক্টর যদি ধরি, সেই এ ভেক্টরটা তার মান যত বড় এটা সেই রেখা দিয়ে প্রকাশ করছে, এবং সেই ভেক্টরটা শুরু এখানে, ভেক্টরটা শেষ এখানে। হ্যাঁ অবশ্যই একটা ভেক্টরের শুরু থাকবে এবং তার একটা শেষ থাকবে, অর্থাৎ তার মানের একটা শুরুর জায়গা থাকবে, মানের একটা শেষের জায়গা থাকবে। মানে ভেক্টরটা কতটা ক্রিয়াশীল হলো সেটা বোঝানোর জন্য এই সরলরেখার নির্দিষ্ট দূরত্বটা দরকার। এর ক্ষেত্রে কি হয়? এর ক্ষেত্রে অ্যারোটা আমরা দিয়েছি মিডিলে। অ্যারোটা আমরা মিডিলে দিয়েছি মানে কি? অ্যারো মিডিলে দেওয়ার অর্থ এটা একটি সরল রেখার অংশ, অর্থাৎ সরল রেখাংশ। যে সরল রেখাংশর শুরুটা কোথায় জানি না, শেষ হবে কোথায় জানি না। অর্থাৎ এইটা নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি অবধি বিস্তৃত আছে। তাই এটাকে ভেক্টর বলা যাবে না। এটাকে কি বলা যেতে পারে? আলোক রশ্মি বা শব্দ তরঙ্গ প্রকাশ করার সময় যদি আমি শব্দ যাওয়া দেখাই, সেই সব ক্ষেত্রে
রে হিসাবে এটাকে প্রকাশ করা যেতে পারে। তো শব্দের ক্ষেত্রে মূলত দেখানো হয় না, আলোর ক্ষেত্রেই দেখানো হয়, রে কথাটা ইউজ হয় আলোর ক্ষেত্রেই। তো লাইট রে হতে পারে, এক্স রে হতে পারে, ইউভি রে হতে পারে, গামা রে হতে পারে। তো যেসব জায়গাতে যখনই রে আসবে সেই রে বা রশ্মি প্রকাশ করার জন্য এরকম একটা চিহ্ন ব্যবহার করা হবে। এটাই কিন্তু এই দুটার মধ্যে মূল পার্থক্য। মনে রাখবে, অ্যারো যদি মিডলে থাকে তাহলে ওটা রে হয়ে গেল, অ্যারো যদি মাথায় থাকে বা অন্তিম বিন্দুতে থাকে তাহলে সেটা ভেক্টর হলো। যদিও তোমাদের খুব একটা প্রবলেম হবে না, তবু আমি জানিয়ে রাখলাম, একটু মাথায় রেখো, পরবর্তীকালে যখন ছবি আঁকবো তখন এটা দিয়ে বোঝাবো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো যাই হোক, ভেক্টরের চিত্রায়ন হয়ে গেল। এবার আসি কিছু মিসকনসেপশানে, মানে এই ভেক্টরের চিত্রায়ন নিয়ে কিছু মিসকনসেপশান আছে, এবং চিত্রায়নটাকে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। ধরো এটা একটা সরলরেখার দৈর্ঘ্য আছে, এটার একটা সরলরেখা, এটার মাথা এখানে অ্যারো আছে, এটার মাথা এখানে অ্যারো আছে। তাহলে আমাকে যদি এই দুটো সরলরেখার মধ্যে তুলনা করতে হয়, তাহলে দেখতে পাচ্ছি এটা বড় সরলরেখা, এটা ছোট সরলরেখা। তো অবভিয়াসলি বলা যেতে পারে এটা বড় ভেক্টর, এটা ছোট ভেক্টর। তার মানে এটা যদি পি ভেক্টর হয় এবং এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে অবশ্যই বলবো পি ভেক্টরটা গ্রেটার দেন কিউ ভেক্টর। কোন সেন্সে? হ্যাঁ, এটা ব্যাপার। ভেক্টরটা তো বড়, কি হিসাবে বড়? ভেক্টরটার মান হিসাবে বড়। কিন্তু পি আর কিউ দেখো, যেহেতু দুটো অ্যারো একই দিকে আছে, তার মানে পি আর কিউ একই অভিমুখে ক্রিয়াশীল। অর্থাৎ আমি যদি এখানে একটা ভেক্টর রাখি, এখানে একটা ভেক্টর রাখি, এখানে একটা ভেক্টর রাখি, আর এখানে একটা ভেক্টর রাখি, দেখো এই চারটা ভেক্টর সবগুলো কিন্তু ওই দিকটাকে প্রকাশ করছে। অর্থাৎ চারটা ভেক্টর কিন্তু সমমুখী ভেক্টর, অর্থাৎ এটা একই দিককে প্রকাশ করছে। তাহলে এদের মধ্যে কিন্তু কোনো দিকের পার্থক্য নেই। কিসের পার্থক্য আছে? এদের মধ্যে মানের পার্থক্য আছে। তাহলে মানের পার্থক্যটাকে আমরা কিভাবে প্রকাশ করব? মানের পার্থক্যটাকে আমরা প্রকাশ করব সরলরেখার দৈর্ঘ্যের মাধ্যমে, তুলনামূলকভাবে। যে সরলরেখাটা ছোট সেটা ছোট মানের ভেক্টরকে বোঝাবে, যে সরলরেখাটা বড় সেটা বড় মানের ভেক্টরকে বোঝাবে। অর্থাৎ সরলরেখার দৈর্ঘ্য আমার মানকে প্রকাশ করতে সহায়তা করবে। তাহলে ভেক্টরের মান লিখব কি করে? ভেক্টরের মান লেখার জন্য মডিউলাস সাইন ইউজ করতে হয়। কীরকম? যদি আমাকে বলতে হয় পি ভেক্টর এর মান, তাহলে আমি লিখব এভাবে, ওকে? অথবা পি ভেক্টর এর মান সরাসরি শুধুমাত্র পি লেখো, কোনো সমস্যা নেই, মাথায় ভেক্টরটা দিও না। যদি মাথায় ভেক্টর দাও তাহলে মড দিতে হবে, যদি মাথায় ভেক্টর না দাও তাহলে মড দিতে হবে না। তাহলে এই এক্সাম্পলটাতে অ্যাকচুয়ালি পি গ্রেটার দেন কি হলেও পি ভেক্টরের মড গ্রেটার দেন কিউ ভেক্টরের মড, অর্থাৎ পি এর মান গ্রেটার দেন কিউ এর মান। তাহলে এভাবে ভেক্টর দুটির মধ্যে কম্প্যারিজন করতে পারছি তাদের দৈর্ঘ্য পরিবর্তনের মাধ্যমে, এবং দৈর্ঘ্যটা কম বেশি হওয়ার জন্য ভেক্টরটাকে আমি ছোট বড় বলতে পারছি। চলে আসি চিত্রায়নের নেক্সট পয়েন্টে। খুব কঠিন লাগছে কি ভেক্টর বিষয়টা? আমি আজকে মেনলি ভেক্টরের ইন্ট্রোডাকশান দিচ্ছি। ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে আমি এরপরে আরও অনেক কটা ভিডিও বানাবো, সেখানে ধীরে ধীরে ভেক্টর চ্যাপ্টারটাকে আমি ডিটেলসে ব্যাখ্যা করব, যাতে তোমাদের ভেক্টর নিয়ে কোনো প্রবলেমই না হয় কোনো দিনও। নেক্সট পয়েন্ট দেখো, ধরো এটা একটা ভেক্টর আছে, এটা আরেকটা ভেক্টর আছে। দেখো দুটো মোটামুটি সমদৈর্ঘ্য আছে বলে ধরে নিতে পারি। তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। যদি দৈর্ঘ্যের কথা বলি তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের দৈর্ঘ্যটা সমান। তাহলে সেখান থেকে কি বলা যায়? সেখান থেকে বলা যায় অবশ্যই এ ভেক্টরের মান বি ভেক্টরের মানের সমান। তাহলে সমমানের দুটি ভেক্টর, কিন্তু এ ভেক্টর হচ্ছে ওদিকে ক্রিয়াশীল,
বি ভেক্টরটা এদিকে ক্রিয়াশীল। তার মানে কি এদের মধ্যে দিকের পার্থক্য আছে। তাহলে একই মান হলেও যদি দিকের পার্থক্য থাকে তাহলে কিন্তু আমি তাদেরকে ইকুয়াল ভেক্টর বলতে পারবো না। তাহলে ইকুয়াল ভেক্টর কাকে বলবো? যদি দুটি ভেক্টর সমমানের এবং একই দিকে ক্রিয়াশীল হয় তখন তাকে আমরা ইকুয়াল ভেক্টর বলতে পারি। তাহলে আমি তিনটা ছবি এঁকেছিলাম ব্যাপারটাতে বোঝানোর জন্য। আরেকটা ছবি ছিল কেমন, আরেকটা ছবি ছিল এরকম একটা দাগ, এরকম আরেকটা দাগ। তো এখানে ছিল এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে এর ক্ষেত্রে দিক সমান কিন্তু মান সমান না, এক্ষেত্রে মান সমান কিন্তু দিক সমান না, কিন্তু এক্ষেত্রে মান আর দিক দুটোই সমান। এক্সাম্পল কি হবে? ভাবো যে কোনো একটা রেস বা যে কোনো একটা যখন প্রতিযোগিতা হয়, দৌড় প্রতিযোগিতা, ভাবতে পারো এই দুজন খেলোয়াড়ের অতিক্রান্ত দূরত্ব বা যে অতিক্রান্ত দূরত্ব তো স্কেলার, সেটা দিয়ে না বলাটাই বেটার। ভাবো 100 মিটার দৌড় হচ্ছে, সেই 100 মিটার দৌড়ে এটা প্রথম প্রতিযোগী, এটা দ্বিতীয় প্রতিযোগী, তাদের মধ্যে সরণ কতটা তার তুলনা করছি এই দুটো ভেক্টরের মাধ্যমে। তো তারা একই দিকে ক্রিয়াশীল, একই দিকে গতিশীল, কিন্তু তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সরণ দুটো আলাদা হতেই পারে। আর এটার এক্সাম্পল কি হবে? এটার এক্সাম্পল ভাবো একই বিন্দু থেকে শুরু করে, ধরো এই বিন্দু থেকে শুরু করলো, একই বিন্দু থেকে শুরু করে দুটি সাইকেল সমবেগে দুদিকে চলে গেল। তাহলে কিছুক্ষণ পর তাদের সরণের মানটা এই দুটি দাগ দ্বারা প্রকাশিত হবে, এই দুটি সরলরেখা দ্বারা প্রকাশিত হবে, এবং তাদের অবস্থানটা এই অন্তিম বিন্দু দ্বারা প্রকাশিত হবে। অর্থাৎ প্রাথমিক বিন্দু থেকে শুরু করে এরা অন্তিম বিন্দু একটা এবং এখানে পৌঁছেছে। তাহলে এক্ষেত্রে তারা সমান দূরত্ব অতিক্রম করলো বা সমান সরণ ঘটালো, কিন্তু যেহেতু তারা একই দিকে যায়নি তাই এদেরকে আমি ইকুয়াল ভেক্টর বললাম না। তাহলে ইকুয়াল ভেক্টর কোনটা? এখানটায় এ আর বি দুটো ভেক্টর আছে, সেই এ আর বি ভেক্টর তারা মানে এবং দিকে উভয়ই সমান। তো এটার এক্সাম্পল কি হবে? এটার এক্সাম্পল এরকম ভাবতে পারো যে তোমরা দুই বন্ধু সাইকেল চালিয়ে কোনো একটা সোজা রাস্তা ধরে যাচ্ছ। তাহলে কোনো একটা মুহূর্ত থেকে সামনে কিছু দূর অবধি তোমাদের দুজনের যে সরণ, মানে তোমরা কতটা গেলে, সেই দুটো সরণ 100% ইকুয়াল, এবং যেহেতু রাস্তাটা সোজা বলে দিয়েছি তার মানে তোমরা একই দিকে গেছো। তাহলে একই দিকে একই দূরত্ব অতিক্রম করেছো, তার মানে কি তোমাদের দুজনের যে সরণ ভেক্টরটা, সেই সরণ ভেক্টরটা কিন্তু ইকুয়াল হয়ে গেছে। তাহলে ভেক্টরের পিকচারাইজেশন করতে গিয়ে আমরা ইকুয়াল ভেক্টর সম্পর্কে জেনে নিলাম, কোনো অসুবিধা নাই। চলে আসি নেক্সট পয়েন্ট, অপোজিট ভেক্টর। এটাও ভেক্টরের পিকচারাইজেশন দিয়েই হয়ে যায়। ইকুয়াল ভেক্টরের মতোই, কিন্তু দিকটা ঠিক উল্টো দিকে। তাহলে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, আমরা বলতে পারি এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ বি ভেক্টর। তার মানে কি এ আর বি পরস্পর সমান এবং বিপরীতমুখী। তো এই লাইনটার মানে আরেকটু যদি ক্লিয়ার করি তাহলে কীরকম হবে? ধরো এরকম হলো, এ ভেক্টরটা এটা, আমি এইটুকুটার এক্স্যাক্ট মানে দেখাচ্ছি, এইটার এক্স্যাক্ট মানে কি হয়। এটা হলো আমার বি ভেক্টর, তাহলে মাইনাস বি ভেক্টর কি বোঝায়? বাবু সংখ্যা রেখাতে যেমন ছিল, এদিকে যদি বি হয় তাহলে মাইনাস বি কত, ঠিক ওদিকে। তাহলে এটা যত বড় এটা ঠিক তত বড় হবে। তাহলে এটা হলো মাইনাস বি ভেক্টর। তাহলে দেখো মাইনাস বি ভেক্টর যতটা, এ ভেক্টরটা কিন্তু ঠিক ততটা। অর্থাৎ আমি যদি একে এখানটায় না এঁকে পরের লাইনে আমি যদি একে এখানটায় আঁকি এ ভেক্টরটাকে, তাহলে দেখো এ ভেক্টর যেমন মাইনাস ভি ভেক্টরও তেমন। অর্থাৎ এ আর বি ভেক্টর ইকুয়াল, কিন্তু ইকুয়ালটা কার সাথে? এ এর সাথে মাইনাস বি ইকুয়াল। তার মানে কি এ আর বি অপোজিট ভেক্টর। এ আর মাইনাস বি ইকুয়াল ভেক্টর, কিন্তু এ আর বি অপোজিট ভেক্টর। কারণ বি আর মাইনাস বি অপোজিট ভেক্টর উল্টো দিকে আছে, তাই এ আর মাইনাস বি, এ আর বিও হবে
অপোজিট ভেক্টর যেটা উল্টো দিকে আছে। তো এর এক্সাম্পল কি হবে একটু ভেবে দেখো। এর এক্সাম্পল, সামনাসামনি আসা দুটো মোটরসাইকেল সমান গতিবেগে যাচ্ছে, তারা একে অপরকে অতিক্রম করলো। তো এই যে তাদের বেগের যে ভেক্টরটা, ভেলোসিটি ভেক্টর, সেই ভেলোসিটি ভেক্টরটা কি দুই ক্ষেত্রেই সমান এবং বিপরীতমুখী, যেহেতু তারা উল্টো দিকে যাচ্ছে। তো এই হলো আমাদের অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। ইকুয়াল ভেক্টর পেলাম, অপোজিট ভেক্টর পেলাম। নেক্সট কি? নেক্সট আছে কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর কি? যখন অনেক কটি ভেক্টর একই লাইনে ক্রিয়াশীল থাকবে পরপর, তখন তাকে কোলিনিয়ার ভেক্টর বলা হবে। তাহলে এই লাইন বরাবর দেখো পরপর 5টা ভেক্টর ক্রিয়াশীল। তো এটাকে বাস্তবে ভিজুয়ালাইজ করবে কি করে? বাস্তবে ভিজুয়ালাইজ করার জন্য ভাবো, একটা লম্বা রাস্তা ধরে তুমি প্রথমে 10 মিটার হেঁটে গেলে, তারপর 15 মিটার হেঁটে গেলে, তারপর 3 মিটার হেঁটে গেলে, তারপর 12 মিটার হেঁটে গেলে, তারপর 7 মিটার হেঁটে গেলে। তাহলে এই যে আমি পর্যায়ক্রমিকভাবে আলাদা আলাদা সরণ ঘটিয়েছি সেই রাস্তা জুড়ে, তাহলে প্রতিটা সরণের জন্য একটা আলাদা আলাদা ভেক্টর এসছে। হ্যাঁ, অবশ্যই আলাদা আলাদা ভেক্টর, কারণ এই 10 মিটারের আদি বিন্দু এটা, অন্তিম বিন্দু এটা। 15 মিটারের আদি বিন্দু এটা, অন্তিম বিন্দু এটা, অর্থাৎ এখান থেকে একটা নতুন ভেক্টর স্টার্ট হয়ে গেছে। মোট ব্যাপারটা কিন্তু ওটাই আছে, কিন্তু এখান থেকে একটা নতুন ভেক্টর স্টার্ট হয়ে গেছে। 3 মিটারের শুরুর বিন্দু এটা, অন্তিম বিন্দু এটা। 12 মিটারের শুরুর বিন্দু এটা, অন্তিম বিন্দু এটা। আর 7 মিটারের শুরু আর শেষের বিন্দু দেখালাম। তাহলে এই যে ভেক্টরগুলো সব কিন্তু একই লাইনে কাজ করছে, একই লাইনে কাজ করছে, তাই এরা হলো কোলিনিয়ার ভেক্টর বা সমরেখীয় ভেক্টর। আর লাস্ট যে বিষয়টা আছে সেটা হলো কোপ্লেনার ভেক্টর, মানে ভেক্টরের শ্রেণী, ভেক্টরের মধ্যে বিভিন্ন রাশিগুলো বলছি, বিভিন্ন ডেফিনেশনগুলো, ইকুয়াল ভেক্টর, অপোজিট ভেক্টর। তো এক্সাম্পল সহকারে যদি তোমরা ভাবো তাহলে এগুলো মুখস্থ করতে লাগে না। কোপ্লেনার ভেক্টর, কোপ্লেনার মানে, কো মানে হলো একই, প্লেনার মানে হলো প্লেন, মানে একই তলে থাকা বিভিন্ন ভেক্টরগুলো, তাদেরকে আমরা বলতে পারি কোপ্লেনার ভেক্টর। এক্সাম্পল কি হবে? খুব সহজ এক্সাম্পল ভাবো, একটা ফুটবল মাঠে লোকজন দৌড়াদৌড়ি করছে। তাহলে ফুটবল মাঠে যে প্লেয়ারদের দৌড়াদৌড়ি, সেই প্লেয়ারদের দৌড়াদৌড়ি যে ভেক্টরটা, মানে প্লেয়ারদের ছোটাছুটি করার যে ভেলোসিটি ভেক্টর, সেই ভেলোসিটি ভেক্টরটা কিন্তু সব কটার কোপ্লেনার ভেক্টর। কারণ সবাই সেই ফুটবল গ্রাউন্ডেই নিজের ইচ্ছা মতো ছোটাছুটি করছে। কেউ বল ধরার জন্য দিকে যাচ্ছে, কেউ নিজের পজিশনে যাওয়ার জন্য যাচ্ছে, কেউ ওকে গার্ড দেওয়ার জন্য যাচ্ছে। তো বিভিন্ন জন বিভিন্ন দিকে যাচ্ছে, কিন্তু যাচ্ছে কোন দিকে? যাচ্ছে সবাই কিন্তু একটা তলে সীমাবদ্ধ থেকে। তাই এই সবগুলো ভেক্টরকে বলা হবে কোপ্লেনার ভেক্টর। ক্লিয়ার? আরেকটা বিষয় আছে, সেটা হলো স্লাইডিং ভেক্টর। স্লাইডিং ভেক্টর, তো স্লাইডিং ভেক্টর সম্পর্কে আমি একটু পরে বলছি, কারণ স্লাইডিং ভেক্টর একটু ভালো করে বোঝার বিষয় আছে, ওটা থেকে আমার মেন টপিক স্টার্ট হওয়ার একটা জায়গাও আছে। তো স্লাইডিং ভেক্টরটা বলছি, তার আগে একটা মিসকনসেপশন দূর করি, যেটাকে একটু বলছিলাম যে একটা ভুল ধারণা কাজ করে ভেক্টর পড়ার ক্ষেত্রে। ভালো করে শুনবে ভুলটা কি হয়, আর এটা যে কত বড় একটা ভুল সেটা দেখো। ধরো এটা আমি একটা ভেক্টর দিলাম এ থেকে, অর্থাৎ ও থেকে পি বিন্দু অবধি। তাহলে এটাকে যদি আমি সরণ ভেক্টর বলি, তাহলে আমি বলতে পারি লোকটা ও থেকে পি বিন্দু অবধি গেল। হ্যাঁ, আমার বাড়ি থেকে ধরো একজন লোক রাস্তা ধরে কয়েকটা নির্দিষ্ট দূরত্ব ধরো 100 মিটার গেল। তাহলে এই এস ভেক্টরের মান কত হবে? এস ভেক্টরের মান হবে 100 মিটার। তাহলে সেই 100 মিটারটাকে আমি কীভাবে দেখালাম? একটা অ্যারো দিয়ে দেখালাম। অর্থাৎ এক্ষেত্রে অ্যারোর দৈর্ঘ্যটা সত্যি সত্যি একটা বস্তুর যাওয়াকে প্রকাশ করলো। ঠিক আছে?
এটাই একটা মূল সমস্যা যে আমরা সব ভেক্টরের ক্ষেত্রে এই কনসেপ্টটাকে লাগিয়ে ফেলি। যেমন যেমন ধরো একটা বস্তু এখানে আছে এবং সেই বস্তুটার উপর এরকম একটা অ্যারো দিয়ে এফ বল প্রয়োগ হচ্ছে দেখানো আছে। তো না চাইতেও আমরা এটা ভেবে নিই যে বস্তুটা বোধ হয় এতটা এগিয়ে গেছে, মানে আমাদের মাথায় এই ভিজুয়ালাইজেশনটা চলে আসে ভুল করে যে বস্তুটা এতটা এগিয়ে বস্তুটা এখন এখানটায় চলে আসবে এই এফ বলের প্রভাবে। না, বাস্তবে কিন্তু সেটা নয়। এই অ্যারোটা দেখানোর অর্থ হলো এই এফ ভেক্টরের মানটা এত বড়, নাথিং এলস, তার জ্যামিতিক প্রকাশ, তার মানের একটা প্রকাশ দৈর্ঘ্যের মাধ্যমে, এইটুকুটাই। এর মানে কিন্তু এটা নয় যে বস্তুটাকে এগিয়ে যেতে হবে। ভেবে দেখো, এর আগে আমি যতগুলো এক্সাম্পল দিয়েছি এগিয়ে যাওয়ার, সবগুলো কিন্তু সরণের এক্সাম্পল ছিল, একটাও কিন্তু বল বা গতিবেগের এক্সাম্পল ছিল না। কারণ বল বা গতিবেগের ক্ষেত্রে বা সরণ ছাড়া অন্য কোনো ভেক্টরের ক্ষেত্রে এগিয়ে যাওয়া বোঝাবে না ভেক্টরের সেই অ্যারোর মাধ্যমে। শুধুমাত্র এবং শুধুমাত্র ওটা ভেক্টরের মানের একটা জ্যামিতিক প্রকাশ, একটা পিকচারাইজেশন, একটা সিম্বল, যে একটা বলতে পারো একটা প্রকাশ করার পদ্ধতি, মানকে ছবির মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি। লেখচিত্র যেমন ছিল ঠিক সেরকম। 10 মিটার এবং 20 মিটার আমরা তুলনা করতে চাইছি ছবি দিয়ে, তাহলে কিভাবে দেখাবো 10 মিটারের দৈর্ঘ্যটা ছোট, 20 মিটার দৈর্ঘ্যটা বড়? সেক্ষেত্রে যেহেতু মিটার মিটার বললাম, তাহলে সেটা সরণ হতে পারে। এটার কিন্তু বাস্তবতা আছে বাস্তব জীবনে। কিন্তু আমি যদি বলি 10 নিউটন এবং 20 নিউটন, নিউটন কি করে আমি দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করতে পারি যে একটা লোক গেল 20 নিউটন, মানে 20 নিউটন বল প্রয়োগ হলো, আমি কি করে বলতে পারি লোকটা এতটা চলে গেল? কিন্তু মাথায় কিন্তু এটা কাজ করে যে যে এখানটায় আমি দুটো ছবি দেখাই। এখানে একটা এত বড় বল প্রয়োগ হচ্ছে F1, এখানে এই বল প্রয়োগ হচ্ছে F2। তাহলে মাথায় আমাদের এই ব্যাপারটা চলে আসে যে এই বস্তুটা কম দূর যাবে, এই বস্তুটা বেশি দূর যাবে। কখনো ভেবে দেখোনি যে এই বস্তুটা নাও যেতে পারে? হ্যাঁ, অবশ্যই না যাওয়ারও অপশন আছে। কিভাবে? দেখো, F1 এর মান ধরো 10 নিউটন, আর F2 মান এক্স্যাক্টলি ডবল হয়নি, একটু বেশি হয়েছে, ধরলাম 22 নিউটন। ভেবে দেখো, যদি আমি ফ্রিকশন ফোর্সের কথা বলি আর এখানে ক্রিয়াশীল ফ্রিকশন ফোর্সটা অনেকটা বেশি করে দিই, তাহলে ক্রিয়াশীল ফ্রিকশন বলটা ধরো 50 নিউটন, অর্থাৎ সেটা বস্তুকে পিছন থেকে টানছে। বলো, ছবি আঁকাতে কি ভুল হয়েছে? ছবি আঁকাতে ভুল হয়েছে যে আমি এটাকে 50 নিউটন বললে এই দৈর্ঘ্যের 5 গুণ অ্যারো আমাকে আঁকতে হবে। তো এটা যতটা 1 2 3 4 5, হ্যাঁ, এটা হলো আমার ক্রিয়াশীল ঘর্ষণ বলটা। ঠিক আছে, মানে আমার ইচ্ছা মতো আমি ভেক্টরের প্রকাশ করতে পারি না। এক্স্যাক্ট মান যতটা ঠিক মানে সেই ওয়াইজ প্রকাশ করতে হবে। তাহলে দেখো, এই ঘর্ষণ বলকে অতিক্রম করার ক্ষমতা এর নেই, বা এই ঘর্ষণ বল এখানেও 50 নিউটন যদি হয় তাহলে সেটা এত বড়ই হবে। তাহলে সেই ঘর্ষণ বলকে অতিক্রম করার ক্ষমতা এই বলের নেই। অর্থাৎ কি, এই বস্তু দুটো এগিয়ে যাবেই না, আগে যেটা এগিয়ে যাবে বলে ভাবছিলাম। তো এটা একটা মিসকনসেপশন থাকে বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র ফোর্স নয়, ভেলোসিটি বোঝানোর ক্ষেত্রেও মিসকনসেপশনটা থাকে। যে একটা গাড়ি ধরো 50 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, গাড়িটা 10 কিলোমিটার যেতেই পারে, তাই না? এখানে 10 কিলোমিটার হলো না, এটা কতটা হলো? মোটামুটি আমি যদি আরেকটু বড় করি, 50 ঠিক অর্ধেক করি এখানটাকে, তো গাড়িটা 25 কিলোমিটার যেতেই পারে। 50 কিলোমিটারই যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, গাড়িটা 25 কিলোমিটার গেল। কিন্তু এই যাওয়ার সময় তার ভেক্টরটা সবসময় আমি এই অ্যারোটা দেখাবো। অর্থাৎ এই অ্যারোটা কিন্তু বস্তু কতটা গেল তাকে বোঝায় না, ভেক্টরের যেটা মান হলো তার মানটার একটা জ্যামিতিক প্রকাশ হলো এই দৈর্ঘ্যটা। সুতরাং কখনোই কনফিউজড হবে না
যে এই দৈর্ঘ্যটা একটা ভেক্টরের মানে একটা বস্তুকে এগিয়ে যাওয়ার দিককে প্রকাশ করছে। দৈর্ঘ্যটা কি প্রকাশ করছে, বা দৈর্ঘ্যের মধ্যে লেগে থাকে অ্যারোটা কি প্রকাশ করছে? প্রকাশ করছে বস্তুর উপর ভেক্টরটা কোন দিকে ক্রিয়াশীল তাকে। ক্লিয়ার? নেক্সট চলে আসি দুটি ভেক্টরের মধ্যে সম্পর্ক প্রকাশ সম্পর্কিত আলোচনাতে। দুটি ভেক্টরের মধ্যে সম্পর্ক প্রকাশ, অলরেডি আমরা দু রকমের ভেক্টর দেখে নিয়েছি, যেখানে এক রকমের ভেক্টর ছিল এরকম, আরেকটা ভেক্টর ছিল এরকম, যাদেরকে আমরা বলতে শুনেছি বা বলেছি আমি, এটা ইকুয়াল ভেক্টর আর এটা অপোজিট ভেক্টর, মানে সমান ভেক্টর এবং বিপরীতমুখী ভেক্টর। ঠিক আছে? তাহলে এবার যদি সম্পর্ক প্রকাশের কথা বলি, তাহলে কিভাবে এই সম্পর্কটা স্থাপিত হলো ইকুয়াল ভেক্টর বা অপোজিট ভেক্টরের? তো ভেবে রাখো বা মনে রেখো, এই সম্পর্ক প্রকাশের পিছনে দায়ী হলো এই যে অ্যারো দুটো আছে, সেই অ্যারো দুটো কোন দিকে ক্রিয়াশীল হচ্ছে সেই দিকের, মানে দুটি ভেক্টরের দুটো দিক হবে, সেই দুটো দিকের মধ্যবর্তী কোণ দ্বারা। তাহলে দুটি ভেক্টরের মধ্যে সম্পর্ক কি দিয়ে প্রকাশ করব? ভেক্টর দুটির দিকের মধ্যবর্তী কোণ মেপে আমরা দুটি ভেক্টরের মধ্যে সম্পর্ককে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে ইকুয়াল ভেক্টর কেন হলো? এখানে ইকুয়াল ভেক্টর হওয়ার কারণ কোণের মান 0 ডিগ্রি। এখানে অপোজিট ভেক্টর কেন হলো? অপোজিট ভেক্টর হওয়ার কারণ কোণের মান 180 ডিগ্রি। ঠিক আছে? এবার একটু জেনারেলাইজড আলোচনাতে আসি এই কোণের ব্যাপারটা নিয়ে। এই দুটো আমরা আগে পড়েছিলাম, তাই এটা আগে দেখালাম। দেখো, এটা একটা ভেক্টর এবং এটা একটা ভেক্টর, দুটো ভেক্টর দুদিকে ক্রিয়াশীল হচ্ছে। এটা ছোট এঁকে দিয়ে একটা বড় আঁকি, তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে সম্পর্ক কি দিয়ে প্রকাশ করব? এদের মধ্যে, ভুল কথা, এদের দিকের মধ্যে ক্রিয়াশীল কোণ, মানে এ কোন দিকে আর বি কোন দিকে, তাদের মধ্যে ক্রিয়াশীল কোণটা আলফা। তো এটা 1 নম্বর পিকচার। যদি এরকম কোনো সিচুয়েশন থাকে যে একটা ভেক্টর এখানে শেষ হলো, সেখান থেকে ধরো অপর একটা ভেক্টর স্টার্ট হলো এরকমভাবে, তাহলে এখানটায় কোনটাকে মাপবো? তোমরা যদি এই কোণটাকে মাপো, তাহলে দেখো দিকের মধ্যবর্তী কোণ হবে না। তাহলে কি করে বুঝবো? এটাকে একটু এগিয়ে দাও, তাহলে এর দিকটা কোনটা? এর দিকটা ওটা। তাহলে ওই দিকের সাপেক্ষে ভেক্টরটা কতটা বেঁকে গেছে? এতটা বেঁকে গেছে। তাহলে এটা হলো ভেক্টরের দিকের মধ্যবর্তী কোণ, অর্থাৎ এটা যদি পি ভেক্টর এবং এটা যদি কিউ ভেক্টর হয়, তাদের দিকের মধ্যবর্তী কোণ আলফা দিয়ে প্রকাশ করা হবে। ক্লিয়ার? সিমিলারলি ধরো একটা ভেক্টর এখানে শেষ হলো, সেখান থেকে একটা ভেক্টর এদিকে গেল, তাহলে এখানে ভেক্টরের দিকের মধ্যবর্তী কোণ কোনটা হবে? এটাকে অ্যারো করে ডটেড করে দিলাম, তাহলে দিককে প্রকাশ করলো। তাহলে দিককে প্রকাশ করার পর কতটা বিচ্যুত হলো সেটা হলো এই কোণটা। ঠিক আছে? অর্থাৎ দুটি ভেক্টরের দিক তাদের মধ্যে কতটা কোণ উৎপন্ন করছে সেটা হলো তাদের মধ্যবর্তী কোণ। এবং এই মধ্যবর্তী কোণটাকে যদি ফিক্সড রেখে ভেক্টরটাকে মুভ করানো যায়, তাদের মধ্যে সম্পর্ক পাল্টায় না, কোনোভাবেই সম্পর্ক পাল্টাবে না, একই সম্পর্ক তাদের মধ্যে থাকবে। কথাটার মানে কি? এই কথা থেকেই চলে আসে স্লাইডিং ভেক্টরের কনসেপ্ট। কি বললাম? স্লাইডিং ভেক্টরের কনসেপ্ট বা স্লাইডিং ভেক্টর কি জিনিস এবার দেখা যাক।
ধরো এটা একটা ভেক্টর ধরলাম, তো এই ভেক্টরটাকে ধরলাম পি ভেক্টর। ওকে, তাহলে এর শুরুর বিন্দু এটা, এর শেষের বিন্দু এটা। তাহলে এখান থেকে আরেকটা ভেক্টর ক্রিয়াশীল হলো, তাহলে এটা হলো কিউ ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী কোণটা আলফা। এবার স্লাইডিং কথাটার মানে কি? স্লাইডিং কথাটার মানে হলো কোণটাকে অপরিবর্তিত রেখে এই ভেক্টর বরাবর আমি ধরো কিউ ভেক্টরকে স্লাইড করে নিয়ে যাচ্ছি। তাহলে কোণটা অপরিবর্তিত রেখে যেহেতু কিউটাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে নিয়ে যাওয়ার প্রতিটি মোমেন্টে ভেক্টর দুটোর মধ্যে কিন্তু কোনো সম্পর্কের পরিবর্তন হবে না, কারণ আগেই বললাম কোণটা এখানে ফিক্সড আছে। তাহলে এদিকে পি ভেক্টর, এদিকে কিউ ভেক্টর, এদিকে আলফা, কোনো অসুবিধা নেই, থাকুক না, কোনো অসুবিধা হবে না সেটাতে। তো আরেকটু যদি স্লাইড করে নিয়ে যাই, তাহলে এটা হলো আমার পি ভেক্টর, স্লাইড করে আরেকটু সরে আসলো, সরে এসে এখানটায় বসলো, এটা হলো কিউ ভেক্টর। তাহলে এখন এই কোণটা হবে কিউ ভেক্টর। ওকে, এটা হলো কিউ, আর মানে থিটা কোণ, আলফা কোণ। তাহলে এটা হলো পি আর কিউ এর মধ্যে ক্রিয়াশীল কোণ, যেটা পি আর কিউ এর মধ্যে সম্পর্ক প্রকাশ করে। তার মানে আমি যদি একটা ভেক্টরকে অপর একটা ভেক্টরের উপর দিয়ে স্লাইড করাই, তাহলে যে কম্বিনেশনগুলো পাবো প্রত্যেকটা কিন্তু সেম মিনিং প্রকাশ করবে। কেন বলছি কথাটা এত জোর দিয়ে? তোমরা যখন ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র পড়বে তখন এটাকে ডিটেলসে ভালো মতো বুঝতে পারবে। আপাতত আমি শুধু ত্রিভুজ সূত্র সামান্তরিক সূত্রের ছবিটা কমপ্লিট করে দিই। এটা ত্রিভুজ সূত্রের ছবি, এটা সামান্তরিক সূত্রের ছবি। দেখো দু ক্ষেত্রে যে লব্ধিটা পেয়েছো, লব্ধিটা কিন্তু একই, মানে যোগফলটা কিন্তু একই। যাই হোক, আপাতত এটা নিয়ে বলছি না, পরে এটা নিয়ে আলোচনায় আসা যাবে। তাহলে কি কি জানলাম আজকে? মূলত কি কি জানলাম বা কি কি জানতে হবে, এখনো কি কি জানা বাকি আছে? প্রথমত জানলাম স্কেলার কি ভেক্টর কি, কোনো অসুবিধা নেই সেখানটায় আশা করি। তারপর কি জানলাম? তারপর জানলাম সেই ভেক্টরকে আমরা কি করে জ্যামিতিকভাবে প্রকাশ করব, ভেক্টরের মানকে কীভাবে প্রকাশ করব, ভেক্টরের দিককে কী করে প্রকাশ করব। তারপর কি জানলাম? তারপর বিভিন্ন রকমের ভেক্টর, ইকুয়াল ভেক্টর, অপোজিট ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর সম্পর্কে জানলাম। তারপরে আমরা সেই ভেক্টরকে, ভেক্টরের মধ্যে ক্রিয়াশীল কোণ কতটা বা দুটি ভেক্টরের মধ্যে সম্পর্ক কী করে প্রকাশ করতে হয় সেই ব্যাপারে জানলাম। আর নেক্সট এই সম্পর্কের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর তারপরে যেটা স্লাইডিং ভেক্টর সম্পর্কে জানলাম, অর্থাৎ একটা ভেক্টরকে অপর একটা ভেক্টর দিয়ে অপর একটা ভেক্টরের উপর যদি স্লাইড করানো যায়, তাহলে তাদের মধ্যে যদি কোণটা অপরিবর্তিত থাকে তাহলে আনচেঞ্জ থাকবে সেই দুটো ভেক্টরের ধর্মটা, কোনো পরিবর্তন হবে না। তো এই ছিল আজকে আমার ভিডিও, যে আজকে আমি ভেক্টরের মূল যে বিষয়টা তার ফান্ডামেন্টাল কিছু জায়গা নিয়ে আলোচনা করলাম। এবার চলে আসি নেক্সট আমরা কি করব। ভেক্টর চ্যাপ্টারে আমরা মোটামুটি ভেক্টর সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি, তাহলে ভেক্টর চ্যাপ্টারে আমরা কি শিখব বা কি শিখতে চলেছি। তাহলে ভেক্টরে শেখার কি আছে বা কেনই বা ভেক্টরকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে বা সেটা বলি। প্রথম তোমরা অঙ্ক কবে করতে শিখেছিলে? প্রথম তোমরা অঙ্ক করতে শিখেছিলে ক্লাস 1-এ। ক্লাস 1-এর কথা শুনে হাসি পেল। তারও ছোটতে নার্সারিতে তোমরা অঙ্ক করতে শিখেছিলে, যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ অবশ্যই, কারণ তখন থেকেই আমাদের রাশির সঙ্গে প্রথম পরিচয়। কোন রাশি? তখন আমরা যে রাশিগুলো নিয়ে কাজ করতাম সেগুলো ছিল কনস্ট্যান্ট অ্যান্ড স্কেলার, মানে ধ্রুবক রাশি এবং যাদের কোনো দিক হয় না, শুধুমাত্র মান আছে। যে কোনো সংখ্যা 1 থেকে 100 বা 1 থেকে 1 কোটি বা ইনফিনিটি, যা ইচ্ছা বলো। তো সেই রাশিগুলোর শুধুমাত্র মান থাকছে এবং মানগুলো ধ্রুবক, পাল্টায় না, এবং সেগুলো স্কেলার রাশি। এরপর যখন ক্লাস 5-6-এ উঠলাম, অ্যাকচুয়ালি 6-এ উঠলাম, তখন আমরা নতুন ধরনের রাশি সম্পর্কে জানলাম, যেটা ভ্যারিয়েবল বাট স্কেলার। কিসের কথা বলছি? আমি মূলত অ্যালজেব্রার কথা বলছি বা বীজগণিতের কথা বলছি, যেখানে এক্স ধরে নিয়ে কাজ করতে হয়। ABCD মানে A থেকে Z অবধি যতগুলো সংখ্যা আছে, যতগুলো লেটার আছে,
সব লেটারকে আমরা সংখ্যা হিসেবে কনসিডার করতে পারি, ভেরিয়েবল হিসেবে। এক্সের বিভিন্ন মান বসানোর সময় বিভিন্ন সূত্র তৈরি হবে। তাহলে অ্যালজেব্রা হোক বা পাটিগণিতে শুরু হোক, এখানে বা এখানে আমরা অ্যাকচুয়ালি কি অঙ্ক শিখেছি? খুব ফান্ডামেন্টালি ভাবো। ফান্ডামেন্টালি যদি ভাবা যায় আমরা কি শিখেছি, তাহলে জেনে রাখো আমরা যোগ বিয়োগ গুণ ভাগের বেশি কিচ্ছু শিখিনি। যাই করি না কেন সব কিছু যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে সীমিত। এবার তাকে একটু সহজ করো, তাকে একটু কঠিন করো, তাকে জটিল বানাও, যা ইচ্ছা করো, মেন কাজ কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ, নাথিং এলস। তাহলে আমরা যখন পাটিগণিত শিখলাম তখনও শিখলাম যোগ বিয়োগ গুণ এবং ভাগ সম্পর্কে। বীজগণিতের ক্ষেত্রেও আমরা এর ব্যতিক্রম করিনি। বীজগণিতের ক্ষেত্রেও আমরা শিখেছি যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে। তো এভাবে ক্লাস 10 অবধি কমপ্লিট হয়ে গেল। ক্লাস 11-এ উঠলাম। ক্লাস 11-এ উঠে নতুন একটা রাশি পেলাম, স্কেলারের বদলে ভেক্টর রাশি। আর এখানটায় ভেরিয়েবল তো অবশ্যই, কারণ কনস্ট্যান্ট মানতে হবেই না। তাহলে ভেরিয়েবল ভেক্টর মানে পরিবর্তনশীল রাশি এবং তার মানের সাথে সাথে দিকেও আছে। তাহলে এখানটাতে সাধারণ পদ্ধতি, সাধারণ যোগ বিয়োগের পদ্ধতি অ্যাপ্লিকেবল হবে না। কিভাবে? একটা এক্সাম্পল দেখাই। একটা লোক এখান থেকে এখানে গেল, সেখান থেকে এখানে গেল। তা লোকটা এখানে 10 মিটার গেল, এখানে ধরো 7 মিটার গেল, তাহলে মোট কি সে 17 মিটার গেল? কখনোই যাবে না, কারণ শুরুর বিন্দু এখানে, শেষের বিন্দু এখানে, লোকটা এতটা গেল। তাহলে এই 10 আর 7 যোগ করে কি আমি মোট দৈর্ঘ্যটা পেতে পারি? পাচ্ছি না তো। তাহলে 10 আর 7 যোগ করে আমি লোকটার সরণকে প্রকাশ করতে পারি না। তাহলে এখানে লোকটার সরণ কিভাবে পরিমাপ করব, কতটা গেল? সেই পরিমাপের জন্য আমার দরকার ভেক্টর অ্যালজেব্রার বা ভেক্টরের জন্য নতুন করে শেখা কি? শুনলে হাসি পাবে, যোগ বিয়োগ গুণ ভাগ। এক্স্যাক্টলি তাই। ভেক্টর চ্যাপ্টারে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কিচ্ছু শিখবো না। আর যদি যোগ বিয়োগ গুণ ভাগ ঠিকঠাক শিখে নিতে পারি, ভেক্টর চ্যাপ্টার কমপ্লিট। তোমাদের সিলেবাসে ভেক্টর যা আছে, যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কিচ্ছু নাই। তাহলে কি সিকোয়েন্সে শিখব? আমরা প্রথমে শিখব যোগ, তারপরে শিখব ভাগ, তারপরে শিখব গুণ, তারপর শিখব বিয়োগ। এই হলো আমাদের শেখার সিকোয়েন্স। তো নেক্সট ভিডিওতে আমি ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করব, যে ভেক্টর যোগ কিভাবে করতে হয়। তো যাই হোক, আজকে ভিডিও এই অবধি থাক। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ ভেক্টর চ্যাপ্টার প্রত্যেকেরই সমস্যা থাকে। আমি জানি, এতদিনকার অভিজ্ঞতা থেকে বলছি, ভেক্টর চ্যাপ্টার যদি ক্লিয়ার না হয় 11-12 ফিজিক্স পুরোপুরি জলে ডুবে যাবে। সেই জল থেকে তুলে আনার ক্ষমতা কারণ নাই যদি ভেক্টর চ্যাপ্টারকে ক্লিয়ার করতে না পারো। তো মাইনরলি পড়ো, ভেক্টর চ্যাপ্টারকে খুব গুরুত্ব দিয়ে পড়ো। তো অবশ্যই একটি করে লাইক দিও। আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো, যাতে এই ভেক্টর সম্পর্কিত বা এরপরে আমি যেগুলো পড়বো সেই ভিডিওগুলো তোমরা পেতে পারো। তো আজকের মতো এইটুকুই থাকলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।